দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তো হ্যালো স্টুডেন্টস, আমি চলে এসেছি তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকের অভিভাবন অর্থাৎ সাজেশন ক্লাস নিয়ে। এবার তোমরা প্রথমেই বলবে যে ম্যাম শুরুতেই কি একটা কবিতা আবৃত্তি করতে করতে আপনি এলেন, এটা তো না আমাদের সিলেবাসে আছে না কিছু। বিষয়টা হচ্ছে এটা কাজী নজরুলের কান্ডারি হুঁশিয়ার কবিতা। অনেকে যারা আবৃত্তি করো তারা তো জানবেই নিশ্চয়ই। এবার বলবে যে এই কান্ডারি হুঁশিয়ারটা আমি এখন ক্লাসের মধ্যে বললাম কেন? কারণ এই কবিতার প্রথম দুটো লাইনের সাথে তোমাদের এই সিচুয়েশানের বেশ কিছু একটা সামঞ্জস্য পাওয়া যাচ্ছে না? এই যে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, এগুলো কি তোমাদের পরীক্ষার একটা ধাপ মনে হচ্ছে না? এই যে আমরা পড়াশোনা করছি একটা উচ্চ লেভেলে পৌঁছানোর জন্য, তো সেই লেভেলে পৌঁছানোর জন্য আমাদেরকে কি করতে হবে? কিছু কিছু দুর্গম গিরি অতিক্রম করতে হবে, কোথাও বা কান্তার মরু। তাহলে এইগুলো কি? এগুলো হচ্ছে এক একটা এক্সাম, যেটা মাধ্যমিক হতে পারে কিংবা উচ্চ মাধ্যমিক, এরপর আবার কলেজ আছে, কোথাও কোথাও আবার এন্ট্রান্স হতে পারে, নিট যেই হতে পারে, যাই বলো না কেন। তাহলে এই যে তোমরা যাত্রীরা যারা এই রাত্রি নিশীথে এই দুর্গম গিরি কান্তার মরুগুলো পার করবে, তাদেরকে হুঁশিয়ার করতেই আমি আজকে এসেছি। তো চলো বেশি না বকে ক্লাসটা শুরু করা যাক। আজকে আমাদের এইচএসএস সিলেবাসের যা কিছু আছে তার মধ্যে থেকে আমি শর্টে কিছু কথা বলবো। প্রথমত গল্প থেকে আমি কি কি সাজেশন রেখেছি। এবার সাজেশন মানেই কিন্তু তোমরা জানোই যে যেটা লাস্ট ইয়ারে এসে গেছে সেখান থেকে নিশ্চয়ই কোয়েশ্চেন আমরা আবার করে বেশি বেশি পড়বো না। তাহলে যেটা এসে গেছে সেটাকে একটু সাইডে রাখো। তাই বলে এটা মাধ্যমিক নয় যে একদমই আসবে না, ওখান থেকে কোনো প্রশ্ন আসতেই পারে না, এটা নয়। মাধ্যমিকের ক্ষেত্রে এরকমই হয়, আমরা জানি যে যেটা এসে যায় সেটা নেক্সট ইয়ার আসে না, কিন্তু আসবে না এমন কেউ গ্যারান্টি দিয়ে রাখেনি। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু সেটা একেবারেই নয়, আসতেই পারে। ঠিক আছে, তাহলে সেই জন্য সমস্ত বিষয়কে মাথায় রেখে আমি যেটুকু নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমরা কোনটাকে সব থেকে বেশি প্রেফারেন্স দেব, তারপর কোনটা, তারপর কোনটা, সেইভাবে প্রথমে আমি রেখেছি ভারতবর্ষ গল্প। ভারতবর্ষ গল্প থেকে দেখো 6টা আমি কোয়েশ্চেন আনসার রেখেছি। দু একটা বলছি, সব কটা এরকমভাবে আলোচনা করা হয়তো যাবে না। তো কি বলেছি? শেষ রোদের আলোয় আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? এটা তোমরা সবাই জানো যে এটা সেই বুড়ির কথা বলা হয়েছে, তাই তো? তাহলে সেই বুড়ির প্রসঙ্গটা কিন্তু সবসময় ইম্পর্টেন্ট, ওকে নিয়েই তো মেন গল্প ভাই। তো ওনাকে তো লাস্ট গল্পের শেষ এটা, তাহলে তো এটা মনে রাখতেই হবে। নেক্সট কি বলেছি? বুড়ির শরীর উজ্জ্বল রোদে। আচ্ছা, এখানটা ডট ডট হবে, মানে এখানটা চলছে লাইনটা, সেই হিসেবে পড়ে রইল। বুড়ির চেহারা পোশাকের বর্ণনা দাও, তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? হ্যাঁ, এখান থেকে যেটা বলার সেটা হচ্ছে বুড়ির এই শরীরের মানে চেহারার বর্ণনা আর পোশাকের বর্ণনা আমরা কোথায় পেয়েছি? গল্পের প্রথমের দিকেই পেয়েছি, যখন বুড়িটা ওই চায়ের দোকানে এসেছিল তখন। তাহলে সেখান থেকে আমরা এই পোশাকের বর্ণনা ইত্যাদিটা দেব, যেটা আমি 2 মার্কসের জন্য রেখেছি। আর বালিতে পড়ে থাকার কারণ কি সেটা থাকবে 3 মার্কসের। ঠিক আছে, নেক্সট সেই সময় এলো এক বুড়ি, আবার এই যে বুড়ির বর্ণনা দাও। এবার দেখো, এবার বলবে যে ম্যাম আগেরটাও চেহারা পোশাকের বর্ণনা, এখানে লেখকের ভাষায় বুড়ির বর্ণনা, বুড়ির বর্ণনা আবার 5, তাহলে আগেরটাই 2, এখানে 5, এরকমভাবে কি লেখা যাবে? দেখো প্রথমেই বলবো কোয়েশ্চেন 1, সেটার কিন্তু নাম্বার ডিভিশন অনুযায়ী উত্তর আলাদা হয়ে যাবে। এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না যে আমাদের ক্ষেত্রে যখনই বুড়ির চেহারা পোশাকের বর্ণনা বলবে তখন শর্টে জাস্ট 2 নম্বরের জন্য আমি হয়তো 3টে বাক্য লিখব, তার মধ্যে আমি শর্ট করব জিনিসটাকে। যখন আমাকে 5 নম্বর দেবে আমি কি পারবো ওইটুকুর মধ্যে শেষ করতে? না, আমাদেরকে আরও বেশি কিছু করতে হবে। তাহলে সেই বেশি কিছুটা কি? তাহলে তার মধ্যে আরও কিছু মাল মশলা ঢেলে বুড়ির একদম সামগ্রিক যে বর্ণনাটা, সেই বর্ণনাটা এখানে তুলে ধরতে হবে। নেক্সট ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা, এটাতে আমি স্টার দিইনি, বাট একটা ভালো প্রশ্ন পড়তে হবে। হ্যাঁ, আবার জমে গেল, আরে আবার জমে গেল, সেই জমে যাওয়া শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছেছিল, সেই জমে যাওয়াটা কি, ওইটা কিন্তু পড়তে হবে। বচসা বেড়ে গেল,
বচসার কারণ উল্লেখ করো। আচ্ছা, প্রত্যেকটার ক্ষেত্রে এত এত প্রত্যেকটা লাইন আমি পড়বো না, একটুখানি নিজেরা দেখে নাও। আমি একটু সাইড যাচ্ছি, দেখে নাও। এবার আমি এখানে একটা কথা বলি যে যেখানের ক্ষেত্রেই হোক না কেন, সমস্ত ক্ষেত্রে, আমি মাধ্যমিকের ক্ষেত্রেও এই জিনিসটা বলেছি, কেউ যদি ইউটিউবে দেখে থাকো তো, আমি এইচএসের ক্ষেত্রেও সেম কথা বলবো যে আমি যে লাইনটা বলছি সেই লাইনের আশেপাশের জিনিস কিন্তু পড়ে রাখতে হবে ভাই। এটা করলে হবে না, ভাবলেও হবে না যে ম্যাম যেটা দিয়েছে একদম হুবহু আসবে, নাও আসতে পারে, আবার হুবহু চলেও আসতে পারে, তাই তো? আমি কোয়েশ্চেন করিনি, আমি গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আমার দিক থেকে যেটা এই যে বলেছিলাম অভিভাবন, অভিভাবন মানে সাজেশন, তাহলে আমার ভাবনা কি বলছে যে এই এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই লাইনটা আমার মনে হচ্ছে আসতে পারে, এই লাইন থেকে তুমি যদি আশেপাশের জিনিসগুলো দেখে যাও তাহলে কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে যাই দেখ না কেন আমরা লিখে আসতে পারবো। ঠিক আছে, আমি যদি হুবহু অ্যান্সার পেয়ে যাই তাহলে তো 5-এর মধ্যে 4.5 আমি পাবোই, বা 4 আমি পাবোই, সেটুকু কনফিডেন্স আমার আছে। সেরকম যদি কেউ হও তাহলে তো আমি বলবো যে তাহলে ওইটার আশেপাশেও যদি দেখে যাও, আর যদি মনে হয় যে না হুবহু কোয়েশ্চেনটা আসেনি, তাহলে আমি যেটা পড়ে এসেছি মোটামুটি তো আমার আইডিয়া আছে এই লাইনটা কোথায় ছিল, কি প্রসঙ্গে মানে লাইনটা এসছে, সেখানটুকু আমি লিখে আসলাম, তাহলে সেটুকু লিখে আসলে আমি অ্যাটলিস্ট 3 তো পাবো, তাই না? তাহলে সেই রকমভাবে কিন্তু প্রত্যেকটা পড়বো। ভাত গল্প থেকেও আমি দিয়েছি, একটু দেখে নাও। ভাতের মধ্যে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো মেনলি বলবো। সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। এই যে বাদা, বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি? তাহলে বাদা কাকে বলে, বাদা অংশটা কিন্তু পড়তে হবে, কারণ আমরা দেখেছি ভাত গল্পে উৎসব বারবার কিন্তু ওই বাদা বাদা, সেই আসল বাদা কোথায়, এত ধান চাষ হয়, কি বাদার জিনিসটা, ও তো কখনো এরকম বাদা দেখেনি, এই যে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট, মাতলার গর্ভে গেছে, সে পাগল হয়ে গেছিলো, ওই যে তার সংসার যে মাতলার গর্ভে ভেসে গেছিলো। এই সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে, একটা ইম্পর্টেন্ট দেখো স্টার দেওয়া আছে, এখানে একটা স্টার দিয়েছি, এখানে একটা দিয়েছি। তাহলে দাঁড়াও, ঠিক আছে, তাহলে এই স্টার দেওয়াগুলো বেশি করে দেখবে। লাস্টে দেখেছি এ কথা শুনে উৎসব বুকে বল পায়। কোন কথা শুনে বল পায়? উৎসব কোন কথা শুনে বল পেয়েছিল? সেই একটা। উচ্চ মাধ্যমিকে তোমাদের সিলেবাস অনেক বড়, সত্যি কথা আমার তো মনে হয় সত্যিই অনেক বড়, মানে একটা ক্লাস 12-এর ছেলেমেয়ের পক্ষে, আমি জানি না, সেই হিসেবে আমার মনে হয়েছে বেশ বড় সিলেবাস। তো আমি একটু তাড়াতাড়ি শেষ করব, তাই প্রত্যেকটা লাইন বাই লাইন বলবো না, তোমরা অলরেডি পড়ে নিয়েছো, এই তো সামনেই পরীক্ষা, আমি জানি যে তো তোমাদের মোটামুটি এগুলো তৈরি হয়ে গেছে, পড়ে এসছো, তার মধ্যে থেকেও যেটুকু আমার সাজেশন যে হ্যাঁ না দিলেই নয়, যেটা অনেকের ক্ষেত্রে কি হয় যে আমি তো ঠিকঠাকভাবে পড়িনি, আমি পড়েছি, গল্প পড়েছি, আমি সহায়িকা বই খুলেছি, সহায়িকা বই খুলে আমার যেটা যেটা আমার টিউশন টিচার ডাক দিয়ে দিয়েছে বা যাই হোক, সেও যদি নাও পড়ে, কেউ নিজে থেকে বাড়িতে পড়ে, বাড়িতে আমার যেটা মনে হয়েছে আমি সেটা পড়েছি, কিন্তু এর মধ্যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা বেশি করে আমি পড়বো, এত কি আমি পড়ে উদ্ধার করতে পারবো? পারবো না, তার জন্য কি দরকার? সাজেশন দরকার। তাহলে সেই জন্যই আমি এখানে কিন্তু এই 5-6টা সাজেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার কে বাঁচে থেকে এটাই দেখো, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা একটা স্টার দিয়েছি, অপরাধের প্রায়শ্চিত্ত স্টার দিয়েছি, দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই, এইটা আমার বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়, এই লাইনটা বেশ ভালো লাগে, তো এটা একটা দেখবে। নেক্সট যাচ্ছি কবিতা। নেক্সট কবিতা হচ্ছে রূপনারায়ণের কুলে। এখানে একটা কথা বলি, এটা নিশ্চয়ই চর্চার বিষয়, তোমরা সারা বছর ধরে চর্চা করেছো, তবুও আমি বলছি যেহেতু আমার সাথে তোমাদের ফার্স্ট ক্লাস, তাই জন্য আমি এটুকু অন্তত বলবো যে অনেকেই কিন্তু ভাবে যে এই জিনিসটা রূপনারায়ণের কুলে নয়, এটা কি রূপনারায়ণের কুলে বলে, তো অনেকে ইভেন আমার সাথে এরকম হয়েছে যে আমি যখন এটা লিখে দিয়েছি তখন আমার এক কলিগ আমাকে বলছেন যে ম্যাম সম্ভবত আপনার স্পেলিংটা মিস্টেক হয়েছে। আমি তখন ওনাকে বললাম না স্যার, স্পেলিং আমার মিস্টেক হয়নি, এটাই কবির কৃতিত্ব যে তিনি রূপনারায়ণ লিখেছেন রূপনারায়ণ। কেন কেন এটার উত্তরটা আমি তোমাদের কাছ থেকে আশা করছি, তোমরা নিশ্চয়ই কমেন্টে এটার উত্তর দেবে, যে যেমন জানো, যতটা পড়ে এসেছো সেটার উত্তরটা কমেন্টে জানিও। তার সাথে সাথে আমি একটু শর্টে বলে দিচ্ছি যে রূপনারায়ণ কেন। নার আন, কারণ এই যে নারায়ণের না, নার শব্দটা কি থেকে এসছে বলো তো? নীর থেকে এসছে, ঠিক আছে? আর নীর মানে কি? নীর ইকুয়াল টু জল,
জল, তাহলে জল থেকে কি হয়? জল থেকে প্রবাহমানতা, জল তো প্রবাহিত হয়ে যায় তাই না, প্রবাহমানতা। তাহলে দেখো রূপনারায়ণ যখন বলবো সেটা একটা নদী, রূপনারায়ণ যখন বলছি, হ্যাঁ রূপনারায়ণটাকেই কিন্তু আমরা অনেক সময় শর্টে বলে থাকি, মানে কি কথ্য ভাষায় যেটা বলি আর কি, কথ্য ভাষায় আমরা অনেক সময় রূপনারায়ণ বলে থাকি। কবি সেটাও বলেছেন, সেটা নয় একদম না কিন্তু, হ্যাঁ সেটাও। তার সাথে সাথে কি এই যে নার অর্থাৎ নীর থেকে যে নার, সরি এটা নীর থেকে নার শব্দটা হবে, আর তারপরে নীর ইজ ইকুয়াল টু জল, জল মানে প্রবাহমানতা। এবার এই প্রবাহমানতাটা কবি কিসের সাথে তুলনা করলেন? জীবনের সাথে। এটা তোমরা পড়েছো যে জীবনের প্রবাহমানতা, বা কবি কোথায় এসে দাঁড়িয়েছেন? রূপনারায়ণের কূলে, মানে জীবন নদীর কূলে এসে দাঁড়িয়েছেন। তাহলে এই যে জল মানেই তো জীবন, তাহলে জীবন নদীর কূলে, সরি জীবন নদীর কূলে, এই হচ্ছে রূপনারায়ণের কূলে। এবার বুঝে গেছো? তাহলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ বয়সে এসে এই কবিতাটা লিখছেন, তার জীবনের শেষ, সেখান থেকে কবিতাটা লিখছেন। তো তাহলে তার কি কি মনে হয়েছে সেটা তোমরা পড়েছো, তাই আমি আর ডিসকাশনে যাচ্ছি না। তোমরা এই কোয়েশ্চেনগুলো দেখে নাও, এগুলো আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। এখান থেকে আমি মাত্র 4টে প্রশ্ন রেখেছি, ঠিক আছে। নেক্সট রেখেছি ক্রন্দনরতা জননীর পাশে। আচ্ছা, তোমাদের বাকি কবিতাগুলো আমি কিন্তু রাখিনি, এখানে আরেকটা রেখেছি শিকার বোধহয়, হ্যাঁ শিকার। তাহলে ক্রন্দনরত জননীর পাশে রেখেছি আর শিকার রেখেছি। ক্রন্দনরত জননীর পাশে থেকে মাত্র 3টে প্রশ্ন রেখেছি। 3টে কি কি? আমি তা পারি না, কে পারেন না, না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা বুঝিয়ে দাও, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কোন মানসিক যন্ত্রণা থেকে কবি এই উক্তিটি করেছেন, আর জননীকে ক্রন্দনরতা বলা হয়েছে কেন, এই পরিস্থিতিতে কি করা উচিত বলে কবি মনে করেন। তাহলে যখন জননী ক্রন্দনরতা, সেই পরিস্থিতিতে কবির কি করা উচিত সেটা কি মনে করছেন কবি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে এগুলো তোমরা জানো যে ক্রন্দনরত জননীর পাশেটা বেশ সহজ একটা কবিতা, কবিতাটা ভালো কিন্তু মানে অন্যান্যগুলোর তুলনায় বেশ সহজ। তো তাহলে আমরা এটার মর্মবস্তুটা জানি, এই উত্তরগুলো ইজিলি আমরা লিখতে পারবো ভাই, কোনো অসুবিধা নেই, তাই তো। নেক্সট হচ্ছে কি শিকার, শিকারি খুদ ইহা শিকার হো গয়া, তাই নাকি? শিকারি কি সত্যি খুদ শিকার হয়েছিল, মানে নিজে কি শিকারে পরিণত হয়েছিল শিকার কবিতায়? কি মনে হচ্ছে? শিকারি কিন্তু শিকারে পরিণত হয়নি। যদি এখানে দেখা যেত যে হরিণ না মরে মানুষটা মরলো বাঘের পেটে, সেই যে বাঘিনী হরিণকে তাড়া করেছিল, তার বদলে লাস্টে এসে কি হলো যে হয়তো ওই যে দেশওয়ালিরা আগুন জ্বেলেছিল বা যাই হোক না কেন, যেটা নাগরিক সমাজের মানুষ যারা নিজের মত্ততার জন্য, আনন্দের জন্য, লালসার জন্য একটা প্রাণীকে হত্যা করলো, সেটা যদি না হতো তাহলে আমরা এই গানটা গাইতে পারতাম, শিকারি খুদ ইহা শিকার হো গয়া, কিন্তু না, সেটা হয়নি। তাহলে শিকার কবিতার বিষয়বস্তু তোমরা জানো যে দুটো ভোরের কথা এখানে বলা হয়েছে। প্রথম ভোরেতে সৌন্দর্য, তার সাথে সাথে একটা হরিণীর নেমে আসা মানে সৌন্দর্যের মধ্যে, আর দ্বিতীয়তে কি দেখতে পাচ্ছি যে সে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে যখন নদীতে প্রবেশ করলো, মরলো কার হাতে? নাগরিক সভ্যতালব্ধ মানুষের হাতে, তাই ঠিক আছে। তাই ম্যাম, তাহলে বাকিগুলো দেখে নাও, এগুলো কি কি আছে। সরি আচ্ছা, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তার নিজের ভাষা, আচ্ছা সরি এটা তা হবে, তার নিজের ভাষায় লেখো। হ্যাঁ, তাহলে সেটা নিজের ভাষায় লেখো, যেটা আর কি তোমার ভোরের পরিবেশ। আগেই বলেছি ভোরটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, ভোরের জন্য অপেক্ষা করছিল কে? সেই যে বাদামি হরিণ, বাদামি হরিণের অপেক্ষা। এসেছে ভোরের আলোয় নেমে, আগুন জ্বললো আবার, আর তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো, ঠিক আছে। এই শব্দটির প্রয়োগের সার্থকতা আলোচনা করো। হ্যাঁ,
তো এখানের মধ্যে তোমরা জানো যে ওই যে তারা জলার মধ্যে দিয়ে গোধূলি মোদির মেয়ে এবং ওই মিশরী নারীর যে উপমাগুলো কবি তুলেছেন সেইখানটাও কিন্তু ইম্পর্টেন্ট, সেই জায়গাটাও দেখে রাখবে। ঠিক আছে, তাহলে কবিতা থেকে 3টেকে আমি নিয়ে আসলাম। 3টে কবিতা আশা করি সবারই পড়া খুব ভালোভাবে হয়েছে। আর প্রথম দুটো তো খুবই ইজি, শিকারটা একটু লেভেল হাই, কিন্তু কি তাও সেই হিসেবে ভালো, অনেকটাই সহজ, খুব যে কঠোর কঠিন সেটা না। নেক্সট আসছি নাটকে। নাটক, আচ্ছা নাটকের কিন্তু আমি 2টো নাটক থেকেই সাজেশন দিয়েছি, আর এটা বলার অপেক্ষা রাখে না যে নাটক থেকে যে কোনো একটা করতে হবে। হুররে ম্যাম আমি যে কোনো একটাই করব, কিন্তু তাই বলে এটা না যে আমি যেটাই সাজেশন কম দিয়েছি সেটা করবি। দাঁড়া দেখি পরেরটায়, ও না না 2টোতেই আমি 6টা করে দিয়েছি, ইয়েস, তাহলে যার যেটা ভালো লাগে সেটা করবি। বিষয়টা হচ্ছে যে নানা রঙের দিন আর বিভাব 2টো নাটকের মধ্যে একটা জিনিস আমার মনে হয় বেশিরভাগ ছেলে মেয়ে কী করে, নানা রঙের দিনটাই লেখে। কি জানি আমার এটা অন্তত মনে হয়েছে, মানে আমার টিচিং লাইফে যাই বলিস না কেন, যে আমি দেখেছি যে বাচ্চারা বেশিরভাগ নানা রঙের দিনটা থেকে লিখতে চায়। এবার সেই অর্থে বলবো যে বিভাবটা হচ্ছে কি বলতো পিছনে লাগার নাটক। এই যে তোরা যখন টিউশন পড়িস বা যাই হোক কোনো এক জায়গায় আড্ডা মারিস বন্ধুদের সঙ্গে, তখন ওই বিভাবের ওই লাভ সিন করে ইয়ার্কি মারতে বেশ ভালোই লাগে, তাই না? কিন্তু লেখার বেলায় যখন বিভাবের ওই নাটকীয়তা নিয়ে কিছু একটা প্রশ্ন চলে আসে বা যাই হোক একটা আলাদা কিছু সাইড দেখানো হয়, তখন কিন্তু মাথা চুলকে হে বাবা কি ছিল রে, বিভাবটা তো সেভাবে পড়িনি, ওই লাভ সিন করতে গিয়ে নায়ক নায়িকার টক্কর লাগাতে গিয়েই তো আমি সব গুলিয়ে ফেলেছি, ওই অবধিই আমার পড়া হয়েছে, বিভাবটা বোঝে ওঠা হয়নি। তাহলে বুঝে ওঠার আগেই যদি তোরা ওটাকে নিয়ে ঠাট্টা করতে লাগিস তাহলে তো আমার কিছু বলার নেই। ঠিক আছে, তো এখানের মধ্যে আবারও বলছি যার যেটা ইচ্ছা তার সেটা লিখবি, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, এবার আমি জানি এবার আমার কথা শুনতে শুনতে কিছু জন আসবি, ম্যাম কখনো তুই বলছে কখনো তুমি বলছে। আরে বাবা তোরা তো আমাদের থেকে অনেক ছোট নাকি, কখনো তুই বলবো কখনো তুমি বলবো, এটাই তো স্নেহ, তাই না? আমি স্নেহা ম্যাম, স্নেহও করি তোদেরকে খুব ভালো করে। ঠিক আছে, তো যাই হোক নানা রঙের দিন থেকে দেখ 3টে আমি স্টার দিয়ে রেখেছি, 1 2 4, এটা স্টার দেওয়া আছে আর বাকি তো 3টে আছেই। ঠিক আছে, নানা রঙের দিন থেকে যারা যারা নানা রঙের দিন পড়তে ভালোবাসিস তারা এটাকে করবি। নেক্সট আমি যাচ্ছি বিভাবে। বিভাব নাটক থেকেও দিয়েছি 6টা, তার মধ্যে আমি স্টার দিয়েছি 4টে, 1 2 4 5। প্রশ্নগুলো একটু দেখে নে, আমি একটু সরে যাই। ঠিক আছে, আগের দিনে আমি বোধহয় মাঝে মাঝে ছিলাম বলে কেউ কেউ আবার প্রশ্ন দেখতে পাচ্ছিল না, কিছু একটা বলছিল, মাধ্যমিকের ক্ষেত্রে বলছি, তো যাই হোক সেই জন্য একটু সরে গেলাম। এই দেখ এখানে একটা আছে না নাট্য রীতির অভিনবত্ব আলোচনা করো, এই জিনিসটা আমি বলছিলাম যে এই নাটকের মধ্যে একটা অভিনব দিক আছে যেটা আলোচনা করো। ও হ্যাঁ, আমার একটা জিনিস মনে হলো, সেটা হচ্ছে যে একটা দারুণ ফ্যাক্ট আমার মাথায় এলো আজকে, মানে হঠাৎ করে আমি ক্লাস নেব এরকম ভেবে ভেবে আস্তে আস্তে আমার মনে হলো যে এই সেম সিলেবাসে আমিও এক্সাম দিয়েছি। তখন সেটা হচ্ছে ফার্স্ট 2015 সাল, আর এখন 2025 সালে সেম সিলেবাসে তোরা এক্সাম দিচ্ছিস যেটা হচ্ছে লাস্ট। কত মিল দেখছিস, হ্যান্ডশেক কর এত মিলের জন্য। তবে এত সুন্দর সুন্দর লেখা আর কি পাবি, এবার কিন্তু সিলেবাস সব চেঞ্জ, এবার যারা 12-এ উঠছে তাদের সিলেবাস পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যারা যারা এই আগের সিলেবাসটাকে এনজয় করে নিয়েছো তারা প্লিজ এগুলো ভালো করে একটু শুনে নাও আমার ক্লাসটা। নেক্সট যাচ্ছি, নেক্সট আছে আন্তর্জাতিক কবিতা আর ভারতীয় গল্প। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, তাই তো? তাহলে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এখানে কি বলছে, বইয়ে লেখা রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? এই যে লাইনগুলো আবারও বলেছি, এখানে তোরা জানিস যে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্নতে প্রচুর ঐতিহাসিক ব্যাখ্যা আছে, তাই না? কখনো থিবস, কখনো কোনো রোমের কিছু, কখনো আলেকজান্ডার, যাই হোক না কেন ঐতিহাসিক ব্যাখ্যা বেশ আর কি ঘুরে ফিরে এসছে আমাদের এটার মধ্যে। তাহলে সেই ইতিহাসগুলোকে আমরা কি করব? সেই ইতিহাসগুলোকে আমরা
মনে রাখবো? আর তো কিছু করারও নেই ম্যাম, আর কী বা করবো, দুদিন পর পরীক্ষা, তাই না? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে রাজার নাম, সেই সব এই রাজারা কোথাকার ছিল, কোন নগরী ভেঙে পড়ার কথা বলা হয়েছে, কোনটাকে সেই বারবার ধরে গড়ে তোলার কথা বলা হয়েছে। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। আলেকজান্ডার কে ছিলেন? একলাই নাকি বলতে কবি কি বুঝিয়েছেন? এই যে আলেকজান্ডার একলাই নাকি? তুই ভেবেছিসটা কি একলাই? এইটা কি বলতো, সেই এইটা বলতে গিয়ে হঠাৎ আমার একটা জিনিস মাথায় এলো। দেখবি এরকম হয় যে সাপোজ যে তুই কোথাও একটা বিয়ে বাড়ি যাচ্ছিস, এবার একটা সেজেগুজে ছবি তুলবি, তো তখন এবার ইয়েকে বললি, তোর মাকে হয়তো বললি যে মা একটা ছবি তুলে দাও তো, হ্যাঁ ছবিটা তুলে দিল, হ্যাঁ এটা ভালো তুলো না, ধর ধর ধর। এবার ভাই কিংবা বোন কেউ আছে, এই ভাই একটা ছবি তুলে দে না, ঠিক আছে ছবি তুলে দিতে হবে, হ্যাঁ আমি পারবো না, সময় নেই, এরকম বলবে। কিন্তু তারপর কি বলবে? ঠিক আছে তোল। এবার ও কিন্তু ভালো একটা কিছু ইয়ে দেবে, ঠিক আছে, যে এখানে চল, এখানে এরকম ঘোর, ওদিক ঘোর, সেদিক ঘোর, একটা কিছু পোস্ট টোস্ট দেবে, দিয়ে এরকম ছবিটা তুলবি, তুলে দেবে, ওয়াও দারুণ ছবি এসছে। এবার তারপরে সেটা তুই ধর আপলোড করলি, ঠিক আছে, ছবিটা আপলোড করে দিলি, আপলোড করার পরে এবার দারুণ সব কমেন্ট আসছে, ওয়াও তোর ছবিটা দারুণ এসছে, দারুণ এসছে। এবার তুই নিজে নিজে ওটার কমেন্টগুলো দেখে দেখে মুচকে মুচকে হাসছিস, তখন এবার ভাই এসে পাশে বললো, ক্রেডিটটা কার? তোর একারই নাকি? হ্যাঁ অবশ্যই আমার একার, কারণ আমি সুন্দর করে সেজেছিলাম, সেই জন্য আমার সুন্দর সুন্দর ছবি এসছে। ভাগ, একার? আমি এত সুন্দর করে ছবিটা তুলে দিলাম, এডিট করে দিলাম, তার ক্রেডিটটা কে দেবে? নিজেই সব ক্রেডিট খাচ্ছিস। এই হচ্ছে ব্যাপার। এখানে এখানে আলেকজান্ডারের নাম একাই সবাই করে, যে আলেকজান্ডার ভারত জয় করেছে। আরে আলেকজান্ডার একা ছিল, তার সৈন্য সামন্তরা কোথায় গেল? বাকি তার যারা হেল্প করেছে তারা কোথায়? তাদের নাম কই? তাদের নাম আমরা পাই না, সেই জিনিস। তারপর পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা ইত্যাদি, এটা বলেছি। দেখ 6টা প্রশ্ন দিয়ে দিয়েছি, নেক্সট যাচ্ছি আমি। দেখতে পেলি তো? আচ্ছা একবার সরে যাই। দেখে রাখ, নেক্সট গেলাম। নেক্সট হচ্ছে অলৌকিক। অলৌকিক গল্পটাও সুন্দর একটা গল্প। অলৌকিক গল্পের মধ্যে আমি কটা রেখেছি? 6টা রেখেছি। 6টার মধ্যে আবার স্টার দিয়েছি, দেখ 2, 4, 6, 3টে স্টার দিয়েছি, ঠিক আছে। এটা হয়ে গেল। আমি সরছি আবারও। 2, 3, 1, 4 এরকমভাবে ভাগগুলো আছে, লাস্টেরটা খালি 1, 1, 1, 2 ভাগ করেছি। এরকম যে আসবে না এমন কোনো নয় কিন্তু। আর সব সময় একটা জিনিস বলবো, আমি সবাই বলে, সেটা শুধু আমি না সবাই বলে, তবুও আমি বলছি যে যখনই একটা ফুল 5 মার্কস আসবে আর তার অল্টারনেটে কোনো একটা কাট করে মার্কস থাকবে, তখন কিন্তু সব সময় ওই যে প্লাস দিয়ে দিয়ে যে মার্কসগুলো যে ভাগ করে দেওয়া আছে সেইটা অ্যাটেন্ড করবে, ঠিক আছে। এটা তোমরা অনেক বড় হয়েছো, মাধ্যমিক দিয়ে এসছো, 11 দিয়ে এসছো, 12-এ উঠেছো, এখন আর এরকম কথা বলার কোনো যুক্তি নেই জানি, কিন্তু তবুও আমি বলে দিলাম, আমার এটা রেসপন্সিবিলিটি, তাই জন্য বললাম যে 5 মার্কস অ্যাটেন্ড না করে সবসময় এরকম কাট যে মার্কসগুলো থাকে সেগুলো অ্যাটেন্ড করবে। নেক্সট হচ্ছে আমার বাংলা। আমার বাংলা থেকেও জানো যে অর থাকে, তাই তো, দুটো থাকে, অর থাকে। তাহলে আমার বাংলা থেকে আমি রেখেছি ছাতির বদলে হাতি। ছাতির বদলে হাতি থেকে 5টা সাইড যাচ্ছি, একটু দেখে নাও। হয়েছে। নেক্সট যাচ্ছি মেঘের গায়ে জেলখানা। এটা সরার কিছু দরকার নেই, শর্ট, মাত্র 4টে প্রশ্ন আছে মেঘের গায়ে জেলখানা থেকে, এই কটা রেখেছি। আর এটা অবশ্যই ইম্পর্টেন্ট। নেক্সট কলের কলকাতা। আচ্ছা এটাও সরতে হবে। কলের কলকাতা থেকে 4টে প্রশ্ন রেখেছি, 4টের মধ্যে 3টেই স্টার, একটা মাত্র স্টার নেই, ওটাও পড়ে নেও, ঠিক আছে, ওটাও পড়ে নিও। মাত্র 4টে প্রশ্ন, এটুকু আর না পড়লে নয়, এটা পড়তে হবে। নেক্সট ভাষাতত্ত্ব। ও মাই গড, ভাষাতত্ত্ব সেই একটা মাথা ব্যথা করার জিনিস। আমি যখন 12-এ পড়েছি তখন আমার এত বিরক্ত লাগতো এই ভাষাতত্ত্বটা, মানে বলার কথা নয়। অনেকে ভাবে যে বাংলায় বুঝি ফাঁকি মেরে নম্বর পাওয়া যায়,
যারা এই কথাগুলো বলে না তাদেরকে একবার এইগুলোকে পড়াবি, বুঝলি তো? বলবি যে যারা মনে করিস যে ফাঁকি মেরে নম্বর পাওয়া যায়, তারা এই ভাষাতত্ত্বে ফুল মার্কস তুলে দেখা ফাঁকি মেরে, তখন বুঝবে কেমন বাংলায় ফাঁকি মেরে নম্বর তোলা যায়, 2 নম্বরই করে নম্বর তোলা যায়, তাই না? যারা ভালো করে পড়েছিস তারা ঠিক করে বলতো ঠিক বলেছি কিনা আমি কথাটা। তো যাই হোক, এখানে আমার কিন্তু আমি দিয়েছি 13টা প্রশ্ন, 13টার মধ্যেও আবার স্টার আছে। ঘাবড়ে যেও না বাবা যে ম্যাম এতগুলো প্রশ্ন কেন দিয়ে দিলেন, এত প্রশ্ন আমি কি করে করব। তার মধ্যে যদি সময় থাকে, যদি পড়ে উদ্ধার করতে পারো বাবা, তাহলে তোমরা সবটা পড়ে যাও। আর যদি মনে হয় না ম্যাম সময় নেই, শেষ মুহূর্তে কয়েকটা মাত্র দেখে যাওয়ার টাইম আছে, তাহলে যেগুলো ইম্পর্টেন্ট বলেছি দাগ দিয়ে রেখেছি ওগুলো দেখে যাও, ওগুলো অবশ্যই দেখে যাও, ঠিক আছে? তাহলে নেক্সট যাচ্ছি, বাংলা সাহিত্যের ইতিহাস। এটা ভালো, এটা কিন্তু খারাপ বলা যাবে না। বাংলা সাহিত্যের ইতিহাস শুনলেই বলে ওরে বাবা সাহিত্যের ইতিহাস, কিন্তু সাহিত্যের ইতিহাসের মধ্যেও 12এরটা আমার বেশ ভালোই লাগে। এখানে এই যে নাচ গান চিত্রকলা হ্যানা ত্যানা এইসব জিনিসগুলো থাকে, তো এখানে গান আছে, চিত্রকলা আছে, ক্রীড়া আছে, তাই তো আমাদের সিলেবাসে কি আছে এগুলো আছে। তাহলে এগুলোর মধ্যে কি কি, আমি গানের মধ্যে 7 জনকে রেখেছি, 7 জনের মধ্যে স্টার দিয়েছি 4টে, দেখতে পাচ্ছ, আর আমি এখানে মার্ক করছি না। তাহলে এইগুলো গেল। যাদের যাদের মনে হচ্ছে স্ক্রিনশট নেওয়ার দরকার, স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো যে হ্যাঁ এগুলো কিন্তু পরীক্ষার আগে একবার করে হলেও আমাকে পড়ে যেতে হবেই হবে, ঠিক আছে? আর এখানে চিত্রকলা থেকে রেখেছি মাত্র 5টা, এটাও একটা খুবই ছোট একটা পার্ট। আর চলচ্চিত্র থেকে রেখেছি 4টে। চলচ্চিত্র তো পড়তে সবসময়ই ভালো লাগে, এর মধ্যে আবার ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় এগুলো তো মানে ফেভারেট, পড়লেই পড়তে ভালো লাগে। আর সবাক চলচ্চিত্রটা মোস্ট ইম্পর্টেন্ট আমার অন্তত মনে হয়, যে নির্বাক তো এসে গেছে, তো সবাকটা একবার দেখে যাওয়া উচিত। এবার হ্যাঁ তাই বলে যে সবাক নির্বাক এসে গেছে ম্যাম এবার সবাক আসবে না, নাও আসতে পারে, দেবেই না, হয়তো হয়তো দিলই না এখান থেকে কিছু, তাও হতে পারে, কিন্তু তাও বললাম সবাক চলচ্চিত্রটা। আর ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় অল টাইমের জন্য এরা স্টার মার্কস। নেক্সট বিজ্ঞান, বিজ্ঞান থেকে রেখেছি 6টার মধ্যে 4টে, প্রথম 4টেকে স্টার দেওয়া আছে, তো প্রথম 4টে স্টার দেওয়া আছে, প্রথম 4টেই পড়ো, তারপরে সময় থাকলে বাকিগুলো একটু অন্তত চোখ বুলিয়ে যাও। আবার সেই চোখ বুলানো মানে কিন্তু সেই চোখ বুলানো না, বইটাকে নিয়ে চোখের মধ্যে বুলিয়ে নেওয়া না, একদম নয়, ওইসব ছ্যাজরামি এখানে চলবে না। পরিষ্কার বই খুলে বসবে, বসে সমস্তটা একবার করে হলেও রিডিং পড়বে, ঠিক আছে? নেক্সট ক্রীড়া থেকে রেখেছি 4টে, ঠিক আছে? এবার কি দিয়েছে রে ভাই, খেলা খেলছে সেই লেভেলের খেলা। যারা ক্রীড়া ভালোবাসিস তারা ক্রীড়া থেকে লিখবি অ্যান্সার, ঠিক আছে? নেক্সট রচনা, বল আসল জায়গায় আসুন ম্যাম। আচ্ছা সরি একটু গলাটা মাঝে মাঝে চোখড হয়ে যাচ্ছে, যাই হোক। তো তোদের রচনার মধ্যে কি কি আছে? রচনার মধ্যে মানস মানচিত্র আছে, আর আছে এরকম কিছু জীবনী টাইপের, যেগুলো কি হয়ে থাকে যে বলা থাকে যে কিছু তথ্য দেওয়া থাকবে, সেটার বেসিসে আমাদেরকে অ্যান্সার লিখতে হবে। সেই তথ্যটা কিসের থাকে, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো একটা মানুষের জীবনী হয়ে থাকে, তাই তো? জীবনী নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে থাকে, তাই জন্য আমি জীবনী দিয়েই লিখেছি কয়েকটা। জীবনীর মধ্যে আমি 9টা রেখেছি, যদি মনে হয় এত পড়তে পারছি না, তাহলে বিশেষ করে যেমন নারায়ণ দেবনাথ, এটা হচ্ছে জন্ম, ঠিক আছে? এনার 100 বছর হলো, নারায়ণ দেবনাথ 1925, এখন 2025, তাহলে 100 বছর দেখে যাবে। নজরুল ইসলামের 125, জীবনানন্দের 125, এই কটা অবশ্যই দেখে যাও, যদি মনে হয় যে জীবনী আমি বেশি পড়তে পারি না। এবার বলি যে জীবনীটা পড়লে সুবিধা কি আছে, এতগুলো ম্যাম কেন রেখেছেন, একটু কম সম করে দিতে পারলেন না? এতগুলো পড়বো, এতগুলো দিয়েছি এই কারণে বাবা, কারণ তোমাদের সমস্তটা কিন্তু ওখানে পয়েন্ট করে দেওয়াই থাকবে, জন্ম এত সালে, মৃত্যু এত সালে, এই জায়গায় জন্মেছেন, এখানে এখানে পড়াশোনা করেছেন, এত তথ্য তো দেওয়াই থাকছে ভাই।
একটু বইটা খুলে পড়ে গেলে কি সেন্টেন্সগুলো সুন্দর সুন্দর করে লিখে আসতে পারবে। এটা তথ্য মনে রাখার দরকার নেই, ইতিহাসের মতো সাল তারিখ মনে রাখার দরকার নেই, যেহেতু আমাদের তো দেওয়াই থাকবে ওখানে ফরম্যাটে। তাহলে সেই জন্য আমি কিন্তু 9টা রেখেছি। চেষ্টা করবি ভাই এইগুলোকে বেশি করে পড়ে যাওয়ার, আমার মতে এইটা সবটা পড়ে যা, কোনো না কোনো একটা তো কমন পাবি, ঠিক আছে? আর ওই যে মনে রাখার ঝঞ্ঝাট নেই। নেক্সট, মানস মানচিত্র। মানস মানচিত্র থেকে কি দিয়েছি? মানস মানচিত্রে জানিস যে মাঝখানে একটা কিছু দেওয়া থাকে, এখানে টপিক দেওয়া থাকে, ঠিক আছে? এখানে টপিক যেটা সেটা দেওয়া থাকে, আর তার চারপাশ করে এরকম এরকম করে অনেকগুলো ইয়ে করা থাকে, পয়েন্ট দেওয়া থাকে, তাই তো? এই মানস মানচিত্রটাকে আমি টার্গেট করলাম। টার্গেট করে কি করলাম? বিশ্ব উষ্ণায়ন, স্বদেশপ্রেম, স্বদেশপ্রেম আবার দেশপ্রেম দুটো দিয়ে দিয়েছি, দেখ তো পাগলের মতো। আচ্ছা, যাই হোক বাকিগুলো দেখ, এটা আমি ইরেজ করে দিচ্ছি, দরকার নেই। স্বদেশপ্রেম দেশপ্রেম সবই একই। এখানের মধ্যে তাহলে কি? বিশ্ব উষ্ণায়ন, স্বদেশপ্রেম, হারিয়ে যেতে নেই মানা অথবা ভ্রমণ, হারিয়ে যেতে নেই মানা অথবা ভ্রমণ, চন্দ্রযান 3 বা 3 যেটা বলি, আর চরিত্র গঠনে খেলাধুলা। এই 5টা আমি রেখেছি, এর থেকে বেশি আর কিছু নেই, ঠিক আছে? তাহলে এখানের মধ্যেও আমি আরেকবার বলে দিই যে মানস মানচিত্র 4 রকমের রচনা থাকে, তার মধ্যে আমি 2 রকম দিয়েছি, যেগুলো আমার মনে হয়েছে বেশি আসবে, বা মানে কি আমাদের ক্ষেত্রে বেশি সহজ, মানে পড়ে মনে রাখতে পারবো, ভালো করে লিখে আসতে পারবো। আর এগুলো থেকে কমন পাবি এটুকু আমার তো 99% মনে হয়। এবার 1%-এর গ্যারান্টি আমি দিতে পারছি না, কারণ আমি প্রশ্ন করিনি, ঠিক আছে? তাহলে আশা করছি আজকের ক্লাসটা ভালো লেগেছে, আজকের এই সাজেশনটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কিছু করতে হবে না, তাড়াতাড়ি এই জিনিসগুলো পড়ে নে। যদি ভালো লাগে তাহলে ভালো লাগা জিনিসটাকে আরও বেশি করে, তাহলে ভালো করে পড়ে নে, পড়ে নিয়ে ভালো উত্তর লিখে আয়, আর দারুণ দারুণ নম্বর পা। আর থ্যাঙ্কসটা পরে এসে জানাবি, ঠিক আছে? পরীক্ষা দেওয়া হয়ে গেলে পরে এসে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাস যে ম্যাম কি কি কমন পেলাম। স্নেহা ম্যামের সাজেশন থেকে আমি একটা কমন পেয়েছি, একটা পেলে একটা লিখবি। যদি মনে হয় যে ম্যাম রচনা কমন পেয়েছি, কোয়েশ্চেন কমন পেয়েছি, থ্যাঙ্কসটা পরে জানিয়ে যাবি, ঠিক আছে? আজকের জন্য আমি তোদের কাছে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই। সবাই ভালো থাকিস আর ভালো করে পরীক্ষা দিস, ঠিক আছে?